আমরা এসেছি বীরভূমের পাইকরে সুইটি বিবির বাড়িতে। সুইটি বিবি আর তার দুই নাবালক সন্তানকে দিল্লি পুলিশ বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গত বছর জুন মাসে তুলে নিয়ে যায় এবং আসাম সীমান্ত দিয়ে তার সঙ্গে সোনালী বিবি এবং তার স্বামী দানিশ শেখ এবং তাদের এক নাবালক সন্তানকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। 1 বছরের বেশি কিভাবে কেটেছে বাংলাদেশে তাদের জীবন, জেলে থাকতে হয়েছে। শেষ পর্যন্ত তারা ফিরেছেন কলকাতা হাইকোর্ট এবং তারপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে। কিন্তু এই যে অসহনীয় অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবন কেটেছে সেই বিষয়টা তাদের মুখ থেকেই জানতে এসেছি। আর তাদের এই ঘরে ফেরাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন রাজ্যসভার সাংসদ শামিরুল ইসলাম এবং সমাজকর্মী মফিজুল ইসলাম। মফিজুল আমাদের সঙ্গে রয়েছেন। আমরা এসেছি সুইটি বিবির সঙ্গে কথা বলতে এবং তারপরে আমরা দানিশ শেখের সঙ্গেও কথা বলবো। মফিজুল বাংলাদেশে গিয়েছেন, সুইটি বিবিদের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং এই যে বাংলাদেশের আদালতে তাদের জামিন পাওয়ার ব্যবস্থা করা, এই গোটা পর্বে তার একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মফিজুল, গত বছর জুনে এই ঘটনা ঘটলো, তারপরে আগস্ট মাসে তাদেরকে গ্রেফতার করলো বাংলাদেশের পুলিশ এবং পাসপোর্ট অ্যান্ড ফরেনার্স অ্যাক্টে। তাদের জেলে যেতে হলো। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিলেন যে তাদেরকে ভারতে ফিরিয়ে আনতে হবে, কারণ তারা ভারতীয় নাগরিক। সমস্ত রকম নথিপত্র দেখানোর পরেও দিল্লি পুলিশ কিন্তু তাদের কথায় বিশ্বাস করেনি। 22 জুন 2025 সালে 22 জুন এদিকে দিল্লি পুলিশ বাংলাদেশির সন্দেহে বাংলা কথা বলার অপরাধে গ্রেফতার করে দিল্লির রোহিণী থানা। 6জনকে, সুইটি বিবি, সুইটি বিবির 2 নাবালক সন্তান, সোনালী খাতুনের হাজবেন্ড, তার 1 নাবালক সন্তান। তারপরে তাদেরকে বাংলাদেশের সন্দেহে দিল্লি থেকে ফ্লাইটে করে নিয়ে এসে আপনার আসাম নিয়ে আসে। আসাম থেকে বাংলাদেশের কুড়িগ্রাম সীমান্ত এলাকা দিয়ে এদেরকে জঙ্গলের মধ্যে ফেলে দেয়, পুশিং করে দেয়। তারপরে 20 আগস্ট বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এদেরকে অনুপ্রবেশকারী হিসেবে গ্রেফতার করে। 20 আগস্ট থেকে 31 ডিসেম্বর পর্যন্ত তারা কিন্তু এই 6 জনে জেলে থাকে। আমরা বাংলাদেশে গিয়ে যেটা মানে এদেরকে জামিনের ব্যবস্থা করি। প্রথমত কেউ রাজি হচ্ছিল না জামিনের জন্য। আমরা কিছু অ্যাডভোকেটের সঙ্গে কথা বলি, তাদেরকে রিকোয়েস্ট করি তাদের যাতে জামিন করে দেয় এবং তাদের যাতে উপকার হবে, এরা অসহায় গরিব মানুষ। তারপরে 3 জন অ্যাডভোকেট এগিয়ে এলো। এগিয়ে আসার পর দীর্ঘদিন জামিনের জন্য অ্যাপ্লাই যদি করা হয়, বেল পিটিশন যখনই দেওয়া হয় তখন রিজেক্ট হয়ে যায়। তার কারণ হচ্ছে এরা ভারতীয়, জামিন নিয়ে থাকবে কোথায়? বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট একটা চিঠি লিখলেন ভারতীয় হাইকমিশনারকে, ভারতবর্ষের 6 জন এই নাম, এই বয়স, এই ঠিকানা, তারা চাঁপাইনবাবগঞ্জ জেলখানাতে বন্দী আছে, এদিকে দেশে ফেরানোর জন্য প্রোগ্রাম শুরু করা হোক। এরপরেও ইন্ডিয়ান হাইকমিশন কোনো উত্তর দেয়নি। তার আগে কলকাতা হাইকোর্ট অক্টোবর মাসে 26 তারিখ রায় দিয়েছিলেন কি এদেরকে বাংলাদেশে পাঠানো হয়েছে সম্পূর্ণ অবৈধ, এদেরকে 1 মাসের মধ্যে দেশে ফিরিয়ে নিয়ে আসা হোক। সেই অসহায় গরিব মানুষগুলোকে চ্যালেঞ্জ করে, বাংলাদেশে প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ করে এরা আবার সুপ্রিম কোর্টে যায়। কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে গিয়ে দীর্ঘদিন 16 থেকে 17 খানা প্রধান বিচারপতির ঘরে হিয়ারিং হওয়ার পর সোনালীর ছেলে নাবালক সন্তানকে ডিসেম্বর মাসে 5 তারিখ ফেরানো হয়। তারপরে সুপ্রিম কোর্ট আবার বলে বাকি 4 জনকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে হবে। সেই সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে দেরি হলেও এরা দেশে ফিরেছে জুন মাসে, মানে অ্যাকচুয়ালি ডিসেম্বর মাসে সোনালী বিবি ফেরেন, কারণ সোনালী বিবি তখন অন্তঃসত্ত্বা এবং তার নাবালক সন্তান, কিন্তু দানিশ শেখ থেকে যান, বিবি এবং তার 2 সন্তান তারা থেকে যান বাংলাদেশে যারা আশ্রয় দিয়েছিলেন তাদেরকে, ফারুক হোসেন, তাদের বাড়িতে ছিলেন এরা এবং সেটা আদালতের নির্দেশেই ছিলেন। ব্যাপারটা হচ্ছে যখন আমরা বেল পিটিশন করি তখন বলে বাংলাদেশের লোকাল সিটিজেন লাগবে, তবে এদের দায়িত্ব জিম্মা নিয়ে তারা জামিন পাবে। ঠিক একজনের সঙ্গে কনভার্স করি, সে ফারুক হোসেন, তিনি রাজি হয়। রাজি হওয়ার পর তিনি জিম্মায় কিন্তু তাকে জামিন করে। জামিন করার পর বাংলাদেশ পুলিশ বলে দেয় এরা এই বাড়ি বা এলাকার বাইরে যেতে পারবে না। প্রতিদিন বা 1 সপ্তাহ পর পর পুলিশ এসে খোঁজ নিত তারা আছে কিনা, এবং সে ফারুক হোসেন দুটো রুম দেখে দিয়েছিল, 2টো রুমে দীর্ঘদিন কাটিয়েছে। সুইটি বিবির সঙ্গে 2 সন্তান ছিল, সুইটি বিবির একটা বাচ্চা এখানে ছিল,
হ্যাঁ, এক আর মেয়ে একটা এখানে ছিল, আর সোনালীরও বাচ্চা সোনালীরও আছে এখানে পাশে। হ্যাঁ, মানে যাদেরকে তাও ডিসেম্বরে ফিরে আসতে পেরেছিলেন সোনালী, এদের তো হ্যাঁ। আরো এতদিন অপেক্ষা করতে হলো ফেরার জন্য। এক বছর 13 কিন্তু দিন পরে 22শে দেশে ফিরে। মে হ্যাঁ। কেন্দ্রীয় সরকার কথা দিয়েছিল সুপ্রিম কোর্টে, আমরা 15 দিনের মধ্যে ফিরিয়ে আনবো। সেই 15 দিনের মধ্যে কিন্তু তারা ফিরতে পারেনি। 8ই জুলাই এই মালদা সীমান্ত দিয়ে হ্যাঁ। ফিরে আসতে পারলেন সুইটি বিবি, দানিশ শেখ আর তাদের সন্তানরা। এতটা সময় লাগলো কেন? মানে তাদের ফেরত আনতে এই কোঅর্ডিনেশনের সমস্যা? কোঅর্ডিনেশনের সমস্যা। দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ, আমি যা দেখলাম এখানে কিন্তু ভারত সরকার বা ভারত এম্বাসি চাইছিল এদেরকে দেশে ফিরাতে পারবো। এর আগে যেদিন 8 জুলাইয়ের আগে 11 তারিখ, মানে জুন মাসের 11 তারিখও আপনার করেছিল, এরা বর্ডারে এসেছিল। হ্যাঁ, বর্ডারে এসে আবার ফিরে যেতে হয়েছিল, দুবার ফিরে যেতে হয়েছিল। বাংলাদেশ চাইছে, মানে বাংলাদেশ এটা ঠিক বলছে না, ওরা যেটা বলতে চাইছে দুদিন করে সময়টা পার করছিল। বাংলাদেশ যেটা বলতে চাইছে যে প্রতিদিনই তোমরা পুশিং করবে আর আমরা গিয়ে রেখে আসবো, সেটা হবে না, পুরো লিগ্যাল ভাবে নিয়ে যেতে হবে। এবার যেটা কি হলো, প্রতিদিন এদিকে আজকাল করতে করতে আপনার প্রায় 40-45 দিন কেটে যায়। তারপরে এদেরকে একদিনে ওয়ান টাইম পাসপোর্ট, যেটা হোয়াইট পাসপোর্ট হয়, তাদের 4 জনকে বানিয়ে দিয়ে দেশে ফেরানো হলো। সুইটি বিবিকে জিজ্ঞেস করি যে গত বছর জুন মাসে আপনাদেরকে এসে দিল্লি পুলিশ যে ধরলেন, সেটার সেই সময় থেকে আমি জানতে চাই যে কি ঘটেছিল সেই দিন। আমরা দিল্লিতে আমরা কাজ করতাম। কি কাজ করতেন আমি দিল্লিতে? তো বাসা বার্তা কাজ, মানে আমার স্বামী নাই, আমার 3 ছেলে আছে। হ্যাঁ হ্যাঁ। 3 ছেলেকে আমাকে পড়ালেখা করতে হবে, আমাকে কাজ করতে হবে। দেশে বাড়িতে আমি কোনো কাজ পাচ্ছি না, তার জন্য আমরা দিল্লিতে কাজ করতে যেতাম। একদিন আমরা সন্ধ্যাবেলা আমরা রান্না করছি বাচ্চাদেরকে খাওয়ার লেগে। সারাদিন তো রান্না করবার সময় পাচ্ছি না, কাজে যাচ্ছি। সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে রান্না বান্না করে আমরা খাওয়া দাওয়া করছি। তারপরে সন্ধ্যা 6টার সময় পুলিশ চলে এসেছে আমাদের বাড়ি। আমার বড় ছেলেকে আগে ধরেছে। আমি বলছি কেন ধরছেন স্যার ওকে? তো বলছে কি মানে ওকে পুছতাছ করবো, মানে কিছু শোধাবো, ওকে ছেড়ে দেবো। তারপরে বললাম আমি তাহলে আমার ছেলেকে আমি একলাই ছাড়বো না, তাহলে আমিও যাই আমার বাচ্চার সাথে। তারপর আমার বাচ্চার সাথে আমিও গেলাম। আমাদেরকে থানাতে ভরে রাখার পর আমাদেরকে 3 দিন যখন হয়ে গেল, তার 3 দিন পর আমি পুলিশটাকে বলছি স্যার এখন 3 দিন হয়ে গেল, আমাদেরকে ছেড়ে দেন। মানে 3 দিন আপনার সঙ্গে আপনার থানাতে 3 সন্তান? হ্যাঁ, থানাতে আমাকে রেখেছিল। আচ্ছা, একসঙ্গে কি সোনালী বিবি, দানিশ শেখ কেউ ধরেছিল? সব 6 জনে আমরা ছিলাম। রাখার পরে আমরা বললাম, আবার আমরা পুলিশদের পা ধরছি, স্যার আমাদেরকে ছেড়ে দেয়। 3 রাত হয়ে গেল, এদিকে আমাদেরকে মশাতে কামড়াচ্ছে, মশাই খাচ্ছে, ঠিক মতো খাওয়ার দেয় না। আমরা অনেক না খাইছিলাম 3 দিন থানাতে, মানে দিত কোন সময় দিত কোন সময়। আপনাদের কাছে যে কাগজপত্র ছিল সবই দেখিয়েছে? সবই দেখেছেন, আমরা আধার কার্ড প্যান কার্ড আছে, আমরা সবই দেখাচ্ছি ওকে। তবে ওরা মানে না, তবে যে আমরা এবার তো ছেড়ে দেন স্যার, 3 দিন আমাদেরকে এত কষ্ট রাখলেন, আমাদেরকে ছেড়ে দেন। তো বলছে ছাড়বে একই শর্তে, মানে তোমরা আমাদেরকে 3 লাখ টাকা দেবে তো ছাড়বো। তারপর আমি বললাম স্যার আমরা গরিব মানুষ, আমরা কাজ করে খাই, বাচ্চাদেরকে পড়ে, আমরা স্বামী নাই, আমরা 3 লাখ টাকা কোথায় পাবো? তার জন্য আমরা দিতে পারবো না স্যার, আপনারা যা করবেন করেন, ছাড়েন, যা করবেন করেন, এটাই আমি বলেছিলাম। যার ছাড়লেন আমাদেরকে ফের ওখান থেকে 3 দিন পর আমাদেরকে অন্য জায়গায় নিয়ে রোহিণী সেক্টর, এখানে আমাদেরকে 7 দিন রেখেছিল। ওখানে আমাদের কাছে না একটা টাকা আছে না পয়সা আছে, কিছু নেই আমাদের কাছে। বাচ্চারা লটাচ্ছে মানে খাওয়ার লেগে, তবে আমার বাচ্চাদের কথা শুনে না। তারপরে 7 দিন পর আমাদেরকে প্লেনে চড়েন দিল। ওই প্লেনে চড়ার পর আমাদেরকে আসাম এয়ারপোর্টে আমাদেরকে নামাল ছিল। ওই এয়ারপোর্টে নামে ফের আমাদেরকে ফের গাড়িতে আমাদেরকে চাপার পর অত অন্ধকারে জঙ্গলে আমাদেরকে একবারে গাড়িতে বলে রাতের অন্ধকারে? রাতের অন্ধকার, মানে এত অন্ধকারকে বলার নেই, মানে জঙ্গলে। সেই অবস্থায় অন্ধকারের মধ্যে আপনাদের জঙ্গলে ঢুকিয়ে দিলে তুমি চলে যাও। এবার কোথায় যাবে এটা তো আমরা জানি না, চিনি না। আমাদের একটা দেশ, কেটো রাস্তা, এখানে পানি আছে, এখানে নদী আছে, এটা তো আমরা বুঝি না। তারপরে ওখান থেকে আপনারা কোথায় গেলেন? ওখান থেকে মানে আমরা জঙ্গলে কয়েকদিন আমরা ঘুরলাম, খাই না খাই, আমার ছোট বাচ্চাটা মানে কিন্তু খাওয়া দাওয়া তো আমরা না খেয়ে আছি সব বাচ্চারা। নদীর ওপর দিয়ে আমরা পার হই, একটা গ্রাম আছে। আচ্ছা, গ্রামের মানুষ তারপর আপনাদের কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন? মানুষ মেম্বারে আছে, আমরা ওকে বললাম কি স্যার আমরা এই দেশে আমরা মানে আমরা ভারতের, তো আমাদের এমনি পোষণ করে পাঠাচ্ছে। আমাদের 6 দিন আমার বাচ্চারা অনেক ভোগে আছে, তো ওর মানুষটা সব থেকে আগে আমাদেরকে খাওয়ালে, হোটেলে যাওয়া, ওরই টাকা ওরই সবই, আমাদেরকে হোটেলে খাওয়ান দেওয়া, তখন আমাদেরকে বসতে বললে আপনারা বসে, আমরা ব্যবস্থা করছি। তারপরে উনি মানে বিজেপি
বিজেপি থেকে ফোন করে আর ডাকলে কি স্যার আর এমনি এমনি অসহায় হয়েছে, তাদের কি ব্যবস্থা করব? তো বললে একটা বাড়িতে নিয়ে যায় এদেরকে রাখেন গা। রাখার পরে আমি সন্ধ্যাবেলা দেখছি কি করতে পারছি। ফের বিজেপিরা বললেন আপনারা রেডি হন, সব সন্ধ্যাবেলা আপনাদেরকে নিয়ে জঙ্গলে আপনাদের বর্ডার পার করে দেবো। আচ্ছা বললো যদি আওয়াজ দেয় বিএসএফরা তো তোমরা দাঁড়াবা না, আচ্ছা দাঁড়াবা না, তোমরা সিধা চলে যাবো। তো যাওয়ার পরে আমরা যেছি রাস্তাতে, তো পুলিশ পানি মানে মাঠের পানি যেমনি ছিল তুমি এত অত পানি, আমরা যাই আর পড়ি, উঠি আর পড়ি, এই পানিতে আওয়াজ শুনে নিয়েছি বিএসএফ। তারপর আর চলে এসে বলে হিন্দিতে বলছে রুক যাও রুক যাও রুক যাও, এসে বলছে। আমরা থামিয়ে, তাও আমরা দল লাগাচ্ছি কি আমরা থামবো না। যখন আমাদেরকে বললে কি না দাঁড়াবে তো তোমাদেরকে আমরা গুলি শুট করবো, তখন আমরা ভয়ে দাঁড়িয়ে গেছিলাম। আচ্ছা ওখানে দাঁড়ার পর যে মেরাচ্ছে 6 জনকে, হেভি মার করেছে আমাদেরকে, মানে মেরেছে সবকে। আচ্ছা তোমরা কে পাঠালে এই দেশ এই করে, কে পাঠালে কেমন করে এলা? আমরা বললাম কি আমরা এই দেশ এলে ভারতের, আমরা কুসুম করেছিল, আমরা নিজের দেশ যেতে চাইছি। তবু ওরা কিচ্ছু তো মানে না, কি মার ধরছে, সবকে মারধর করছে, বাচ্চাদেরকে আমাদেরকে সবকে 6 জনকে মার ধরা করাছে। তারপর ওরা ফের আমাদেরকে খানিকক্ষণ তুলে 1 ঘন্টার পরে ফের আমাদেরকে জঙ্গলে আবার ফেলে দিল ওরা গাড়িতে। আবার বাংলাদেশের জঙ্গলে আমাদেরকে ফেলে দিল। আমরা তারপরে আমরা একটা গ্রামে ঢুকে গেলাম, দরজা বাজাচ্ছিলাম, তা কেউ খোলে না দরজা রাতের বেলা। তারপর এমনি চটের বস্তা ছিল, গহিলে আমরা কাপড় খুলে চটের বস্তা পরে আমরা রাতে ছিলাম, কারণ সব তো ভিজে গেছে ওই জলের মধ্যে পড়ে পরে ভিজে গেল। আমরা চটের বস্তা যেগুলো পড়তে হয় না, আমরা ওগুলা ল্যাপটা আমরা 6 জন বসেছিলাম ওই গহিলের ভিতরে। তারপরে বিজেপিরা সকাল মানে ওই গ্রামের লোকগুলো সব ডাকলে বিজেপিকে। বিজেপি কি বললো তখন? বিজেপি বললে কিন্তু বিজেপি আসলে এসব পরবর্তী ওদের কিছু ব্যবস্থা না করলে হবে না, ওদেরকে মেরে ফেলবে ওরা, পেলে বিএসএফরা ওদেরকে মারবে, দেখতে পেলে গুলি করবে, কি করবে, এইদিকে পুলিশে জেলে ভরবে। তারপরে ওই বললে কি তোমরা ঢাকা চলে যাও। আচ্ছা আমরা ঢাকা তো আমরা চিনি না, আঞ্জাদে যাচ্ছে, আমরা কোথায় যাবো ঢাকা তো আমরা চিনি না। তারপর ঢাকাতে না চেনার পরে আমরা একটা গাড়িতে বাসে আমরা একটা লোককে চিনার দিলাম, স্যার আমরা এই দেশের লোক। আমরা উনি বললো আমার এখানে ঢাকাতে চায়ের দোকান আছে, চায়ের দোকানে তোমরা রাস্তাটা শুতে থাকবে। আচ্ছা মানে 6 জনে মিলে আমরা ওদের দোকান ছিল, ওই দোকানে রাস্তা। ঢাকাতে কতদিন ছিলেন আপনারা? 1 সপ্তাহ ছিলাম। 1 সপ্তাহ। তারপরে চাঁপাইনবাবগঞ্জে কি কোনো আত্মীয় ছিল আপনাদের? মানে সোনালী বিবি ছিল? ওর ছিল মামা, আমার তো কেউ ছিল না। ওর মামা তো যোগাযোগ করে ফোন করে তখন আমাদেরকে চাপে ডাকলো। তারপরে এসে ওরা এসে তারপরে আপনাদের ধরে নিয়ে গেছিল, চাপে পুলিশ ধরে নিয়ে গেছিল। যখন আমাদেরকে ধরে তখন আমরা দাদার সাথে যোগাযোগ করলাম, দাদা আমাদেরকে পুলিশে ধরলে। কিন্তু এই পুরো সময়টা মানে যখন জামিন শেষ পর্যন্ত পাওয়া গেল ওখানে, তারপরেও কিন্তু দেশে ফিরতে 6 মাসের বেশি সময় লেগেছে। 100 দিন ধরলেন, 100 দিন রাখলে আমাদেরকে জেলে। জেলের পরে আমার মুখ দাদা জেলে আমাদেরকে জামিন করলে কি করলে, আমরা তো জেল থেকে আর দেখতাম। আমার দাদা কিন্তু অনেক খেটেছে আমাদের লেগে, এটা আমি জানি। কিন্তু এই যে ফিরে এলেন, প্রথম কথা হচ্ছে 1 বছরের বেশি আপনাদের ওই রকম যন্ত্রণার মধ্যে থাকতে হয়েছে, বারবার জঙ্গলের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে, না খেয়ে না দিয়ে থাকতে হয়েছে, এবং তারপরে অন্যের বাড়িতে থাকতে হয়েছে, জেলে কাটাতে হয়েছে। তো কিন্তু আপনারা ভারতীয় নাগরিক, তারপরেও বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে আপনাদের চিহ্নিত করে এই যে কষ্টের মধ্যে রাখা, তো আপনার কি সরকারের কাছে এর জন্য ক্ষতিপূরণ দাবি করা উচিত নয়? উচিত আছে, আমাকে উচিত তো করবো। আমার 3 ছেলে আছে, আমাদের বাড়ি নেই, ঘর নেই, আমরা কোথায় থাকবো এখন? আমার 1 বছর বরবাদ হলো না, 1 বছর বরবাদ। এবং এখন যে আপনি আবার কাজের জন্য যাবেন, তো এই ভয়টা তো আবার থাকবে, ভয়টা তো থাকবে আমাদের। তার জন্য কোথায় যাই না আমি। তাহলে বাংলায় কথা বললে আমার 10 দিন আসা হলো, আমাকে যে 1 পয়সা নেই, আমি কোথায় থেকে খাবো? কিন্তু যাদেরকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে ভারতীয় নাগরিকদের পাঠিয়ে দেওয়া হলো, তাদের ব্যাপারে তাদেরকে ফিরিয়ে আনার পর তাদের কি করে সংসার চলবে, তারা নিশ্চিন্তে থাকতে পারে কিনা, সেটা তো সরকারকেই দেখতে হবে। জি জি। সুতরাং এই সরকারকে আপনি কি বলবেন? সরকারকে আমি চাইছি আমাদের কোনো ব্যবস্থা করে দেন, মানে আমাদের থাকারও ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এটা আমি সরকারকে আমি চাই। রানী শেখ, আপনিও বাংলাদেশে আটকে ছিলেন, কতদিন ধরে দিল্লিতে আপনারা ছিলেন? আমরা 25 বছর থেকে, মানে 25 বছর ধরে দিল্লিতে কাজ করছেন? কাজ করছি আমরা। আচ্ছা, কি কাজ করতেন দিল্লিতে? আমি কাবারের কাজ করেছি, লেকিন পুলিশে কোনো কথা আমাদের বুঝিল না, টাকা চাইতে লাগলো,
টাকা আমরা বললাম 3 লাখ টাকা চেয়েছিল। 3 লাখ টাকা চেয়েছিল। আমরা বললাম কি কিছু টাকা আছে আমার ব্যাগে 25,000 টাকা, আমি বাচ্চাদের লেগে তো আছি, যদি তোমাকে যদি এত হচ্ছে তো তুমি নিলাও, আমাদেরকে ছেড়ে দাও। বলছে না আমি ছাড়বো না তোমাদেরকে জবরদস্তি আমি নাগরিক বানাবো বাংলাদেশে, তোমাদেরকে সাবিত করে ছাড়বো না। তারপরে আমাদেরকে নিয়ে গেল এয়ারপোর্টে মানে গুয়াহাটি এয়ারপোর্টে নিয়ে গেল, তারপরে আসামের সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকিয়ে দিল। আসামে দিয়ে বাংলাদেশে আমাদেরকে কুড়িগ্রামের বর্ডারে আমাদেরকে পার করে দিল। আমরা এত চিল্লালাম এত কানলাম, তাও বললে কি না তোমাদেরকে যে রাস্তা এটাই আছে, এটা থেকে তোমরা যাও। তার মানে ওই ছোট বাচ্চা নিয়ে, বাচ্চা এবং সোনালী বিবি তো তখন অন্তঃসত্ত্বা, হ্যাঁ গর্ভবতী, সেই অবস্থায় অন্ধকারের মধ্যে জঙ্গলের মধ্যে রাত্রিবেলায় থাকতে হয়েছে আপনাদের। 10 দিন একবারে আমাদেরকে ওখানে ঘোরাফেরা, কোনো খাওয়া দাওয়া কিচ্ছু নেই, পানি আর নদী, পানি আর নদী। কিন্তু এরপরে আপনাকে তো কাজ করতে যেতে হবে বাইরে, কাজ কাম করতে যেতে হবে, না হলে তো আপনার সংসার চলবে না। কিছু চলবে না, বাচ্চা ছেলে পড়ালেখা হয় না, বাচ্চা ছেলেদের জীবনদান কি করে আমি আগে বাড়াবো, আমি একটু বুঝি। তাহলে আবার কি সেই দিল্লি যাবেন? না আমি দিল্লি যেতে চাই না, আমি সরকারকে আমি নিবেদন করছি কি যে আমাকে এখানে কাজ কাম দেয়, আমি সরকারের কাছে কি আবেদন করবেন আপনি? কি আমার এখানে কাজ কাম আমার দেয়, এখানে কাজের ব্যবস্থা করে দেবার জন্য। এবং আপনাদের যে এই কষ্টটা হলো 1 বছরের বেশি সময়, এর জন্য কি আপনারা সরকারের কাছে কোনো ক্ষতিপূরণ চাইবেন? চাইবো আমরা, ওটা চাইবো আমরা কি সরকারকে। সোনালী বিবির সঙ্গে কথা বলি যে আপনি ডিসেম্বর মাসে ফিরে আসতে পেরেছিলেন, আপনি 8 মাসের তখন আপনি অন্তঃসত্ত্বা, এবং তারপরে ফিরে আসার পরে আপনার এখানে সন্তান হলো, তখনও স্বামী ফিরতে পারেননি। কিভাবে কাটলো এই 6টা মাস? কতটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন আপনি এই 6টা মাস? কষ্টতেই ছিলাম, অনেক চিন্তাতেই ছিলাম, আমরা জেলেও ছিলাম, অনেক কষ্টতেই ছিলাম জেলেও, খাবার দাবার ভালো ছিল না। দিল্লিতে আপনি কি করতেন? ওই বাড়ি বাড়ি কাজ করে বেড়াতাম, ওখানে মোটামুটি যা রোজগার হতো তাতে চলে যেত, সংসার চলে যেত। তো এই যে 1 বছরে তো সমস্ত কিছু শেষ হয়ে গেল, মানে যা কিছু সামান্য কিছু যদি জমিয়ে থাকেন সে টাকাও খরচ হয়ে গেছে। তো এরপরে আপনি কি চাইবেন? সরকারের কাছে আপনার কি আবেদন থাকবে? তো আবেদন চাইছি কি আমাদের বাচ্চারাকে কোনো, আমরা এখানে পড়ালেখা হয় না, প্রাইভেট দেন, তো আমরা সামনেকে কোনো কাজ দিয়ে যাও, কামটাকে কাজ দিয়ে যাও, কোনো স্কুলে খিচুড়ি বানানোর জন্য, ঝাড়ু পোছা করার জন্য, এখানে আপনার একটা যেন কাজের ব্যবস্থা হয়, আপনার বাচ্চারা যেন পড়াশোনা করতে পারে, স্কুলে ভর্তি হতে পারে, এবং আপনার স্বামীরও যাতে একটা এখানে কাজের ব্যবস্থা হয়, এইটা সরকারের কাছে চাইবেন। আমাদের তো যত ডকুমেন্টস ছিল সব এখানে কেড়ে নিয়েছিল দিল্লি পুলিশ, আমার স্বামী মোবাইল ছিল, মোবাইলও কেড়ে নিয়েছিল। সেগুলো আর ফেরত পাননি? না ফেরত পাইনি, আমরা কত বাংলাদেশ আর কিনে দিয়েছি না। তারপরে যখন আবার ফিরে এলেন, যখন সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে বলা হলো যে আমরা ব্যবস্থা করছি ফিরিয়ে আনার, সরকার আর সেই কাগজপত্রগুলো ফেরানোর ব্যবস্থা করেনি? কিছু দেন তো, অনুরোধ করছি কি আমাদের কাগজপত্র যেন, কাগজপত্রগুলো তো পেতে হবে। তো কিছুই দেয় আমাদের, কে আছে আমাদের তো কেউ নাই। আমরা যে এসি ছিল সামিউল ইসলাম স্যারকেও বলেছিলাম কি আমাদের কাগজপত্র সব কেড়ে নিয়ে গেছে, তো ওইটা মিডিয়াওয়ালা আসবে, একটা বলবা কি আমাদের কাগজপত্র ফেরানো হবে, ফেরানো হোক, আমাদের কাগজপত্র না হলে তো কোনো কাগজ হয়নি। মানে ভারতীয় নাগরিক, কিন্তু তা সত্ত্বেও বাংলাদেশি সন্দেহে তাদেরকে জোর করে ঢুকিয়ে দেওয়া হলো বাংলাদেশে। এইভাবে যন্ত্রণার মধ্যে তাদের 1 বছরের বেশি সময় কাটাতে হলো। আর যে কাগজপত্রগুলো তাদের সম্বল, সেগুলো পর্যন্ত দিল্লি পুলিশ ফেরত দেয়নি, সরকারের তরফেও কোনো ব্যবস্থা করা হয়নি তাদের কাগজপত্র, তাদের মোবাইল, যেগুলো তাদের নিজস্ব জিনিস, সেটা ফেরত দেবার। যত তাড়াতাড়ি সম্ভব তাদের নথিপত্র, তাদের মোবাইল যেগুলো দিল্লি পুলিশের কাছে রয়ে গেছে, সেগুলো যেন তাদের ফেরানোর ব্যবস্থা করা হয়। এই আবেদন সরকারের কাছে থাকবে, আমাদেরও।